আচ্ছা, ওই দিন কতটুকু দেখছিলাম? আপু ব্রঙ্কোস্পাজম ম্যানেজমেন্টে শেষ হয়েছিল। হ্যাঁ, ব্রঙ্কোস পাজল। আচ্ছা। হুম, আচ্ছা, ব্রঙ্কোস পাজমের পরে এরপর হচ্ছে আসতেছে যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে আছে স্ট্রাইডর। স্ট্রাইডর আর পোস্ট ইনটিউবেশন বা পোস্ট ইনটিউবেশন গ্রুপ, এটা স্ট্রাইডর। হোয়াট ইজ স্ট্রাইডর? যে স্ট্রাইডর জিনিসটা কি, ডেফিনেশনটা যে হার্শ হায়ার পিচ সাউন্ড, হ্যাঁ, অকারিং ডিউরিং আপার এয়ারে অবস্ট্রাকশন, এটাকে বলা হয় স্ট্রাইডর। কজ ম্যানেজমেন্ট, স্টাইডরের ম্যানেজমেন্টটা হচ্ছে ল্যারিঙ্গোস্পাজমের ইনিশিয়াল ম্যানেজমেন্টের মতো। আর এখানে স্টাইডরে যেটা হবে, পেশেন্টদেরকে হচ্ছে আমাদের এখানে অ্যান্টিবায়োটিক দিতে হবে। দেখো, কজের মধ্যে সবগুলো পড়ার দরকার নেই, শুধু পড়বা হচ্ছে ল্যারিঙ্গোস্পাজম, তারপর অ্যাকিউট ইপিগ্লোটাইটিস, ফরেন বডি, আর এটা হচ্ছে টিউমার অথবা হচ্ছে সফট টিস্যু সোয়েলিং অফ এয়ারওয়ে, আর হচ্ছে বায়োল্যাটারাল রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পলসি। এন্ড স্টাইডারের ম্যানেজমেন্ট একদম পাশে লিখে রাখবো যে এটা হচ্ছে ডায়াঙ্গোস্পাজমের ইনিশিয়াল ম্যানেজমেন্টের মতো। কিন্তু স্ট্রাইডোরে ওকে। স্পেসিফিক ট্রিটমেন্ট যদি বলি, তাহলে অ্যান্টিবায়োটিক ফর ইনফেকশন। তো স্ট্রাইডোরে আমরা ল্যারিঙ্গোস্পাজমে কিন্তু হচ্ছে আমরা দেই না, অ্যান্টিবায়োটিক দেই না, কিন্তু এখানে অ্যান্টিবায়োটিক না, দিতে হবে। অ্যান্ড দিতে মেইনলি হবে। হচ্ছে অ্যান্টিবায়োটিক দিতে হবে, এবং হচ্ছে লাস্টলি যেটা যে এর মাঝখানে দেখ, ইনক্রিজিং গ্যাস ফ্লো উইথ হিলিয়াম অক্সিজেন মিক্সচার, হেলিঅক্স, যেটাকে আমরা বলি হেলিঅক্স, হুম। এই হেলিঅক্সের মিক্সচারটা দিতে হয়। এটা হচ্ছে ট্রাকিয়াল ইনটিউবেশন, এটা কিন্তু লাস্ট হচ্ছে ট্রাকিয়াল ইনটিউবেশন, এটা লাস্ট স্টেপ। আচ্ছা, এরপরে হচ্ছে পজিশন। পজিশন খুবই 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 ইম্পর্টেন্ট। পজিশন থেকে প্রশ্ন আসবেই, এরকম একটা মানে পজিশন, এই পজিশন নয়তো সেই পজিশন, এই পজিশন থেকে প্রশ্ন আসেই। তো পজিশন রিলেটেড আসলে পড়াশোনাটা আহ ভালো বলবো না, মানে হচ্ছে একদম ইন ডেপথে আলোচনা করা হয়েছে ডিএনবি তে। হুম, ডিএনবি হুম। পেজ নাম্বারটা 144 বা 145। আচ্ছা, আমি একটু লিখে রাখি, আমি ছবি দিয়ে দেবো। কিন্তু ওখানে যে খুব বেশি বেশি কিছু বলা আছে তা না। ওখানে যেটা বলা হয় যে ওটা পড়লে যেটা সুবিধা, সেটা হচ্ছে ওটা পড়লে যে মোটামুটি একটা আহ মানে অল ওভার ধারণা হয়ে যায়। আচ্ছা। আচ্ছা, ডিএনবির হচ্ছে পেজের আমি ছবিটা দিয়ে দিব। ডিএনবির হচ্ছে 144 আর 145 নম্বর পেজে, বা যেগুলো আমার যতটুকু ইম্পর্টেন্ট, এর মধ্যে একটা স্মিথের একটা চার্ট আছে। এই চার্টটা এখানে হচ্ছে লাগাই দিতে হবে। যেমন চার্ট হচ্ছে 35 নাম্বার চ্যাপ্টারের টেবিল 35.1। হ্যাঁ, এইটা এইটা এটা তোরা অনেকবারই পড়ছিস, যেহেতু নিউরো পরীক্ষা দিয়ে আসছিস। সেটা হচ্ছে নিউমোপেরিটোনিয়াম আর ট্রেন্ডেলিন, নিউমোপেরিটোনিয়াম এফেক্ট আর ট্রেন্ডেলিন বার্গের এফেক্ট, এখানে দুইটা পার্থক্যটা। হুম। এবং সিচুয়েশন। হ্যাঁ, হুম। সিচুয়েশন নিয়ে আনমিউট মি, মানে আমি তো তোমাকে মিউট করি নাই। ইয়াসমিন, আমি তোমাকে মিউট করি নাই। আচ্ছা, দাঁড়াও দেখি, আজ টু আনমিউট, কিন্তু আমি তো তোমাকে মিউট করি নাই। তোমার ওখানেই দেখো, তোমার ফোনেই দেখো, বা আমি তোমাকে মিউট করি নাই। আচ্ছা, এখানে হচ্ছে নিউমোপেরিটোনিয়াম এবং ট্রেনডিনিবার্গের ইফেক্টে, মানে তাহলে কোয়েশ্চেন এখানে দুটো পড়া হয়ে যাবে। একটা হচ্ছে যে নিউমোপেরিটোনিয়াম যখন করা হয় তখন বডিতে কি কি চেঞ্জ হয়। একইভাবে অনেক বেশিরভাগ সময় নিউমোপেরিটোনিয়াম যখন করা হয় তখন কিন্তু আমাদের পজিশনে চেঞ্জ হয়। এত রিভার্স ট্রেন্ডেলিনবার্গ হয় যেখানে মাথা উপরে পা নিচে, অথবা হচ্ছে ট্রেন্ডেলিনবার্গ পজিশন করা হয়। তাহলে এই টেবিলটা লাগবে, এবং এই টেবিল থেকে হচ্ছে এগুলো কিন্তু মানে নিউমোপেরিটোনিয়ামের যে ইফেক্টে যে সব ধরনের হচ্ছে প্রেসার গুলো বেড়ে যায়। এখন আসো সুপাইন পজিশন। সুপাইন পজিশন থেকে আসবে না, কোয়েশ্চেন আসে যে প্রোন পজিশন। প্রোন পজিশনে অ্যানেস্থেটিক রিস্কটা কি, এবং প্রোন পজিশনের আরেকটা নাম বলা চলে, বা প্রোন পজিশনের একটা মডিফিকেশন, এটা লিখে রাখো, এটা হচ্ছে কনকর্ড পজিশন। কনকর্ড পজিশন, যদি প্রোন পজিশনের একটা মডিফিকেশন হয়, তো সেই পজিশনের নাম কি, সেটা হচ্ছে কনকর্ড পজিশন। আর ট্রেনেলিনবার্গ নিউমোপেরিটোনিয়াম, এটা হচ্ছে আমি তো বললাম 25 নাম্বার চ্যাপ্টারে টেবিল 1.1।
অথবা স্মিথের 690 নাম্বার পেজ, স্মিথের। আচ্ছা, এখন আসো প্রোন পজিশন, তাহলে অ্যানেস্থেটিক রিসিভ যখন উল্টা যাচ্ছে, যখন উল্টাবে তখন পেটের উপর চাপ পড়বে, পেটের উপর চাপ পড়লে তার ভেনাস রিটার্ন কম হবে, ভেনাস রিটার্ন কম হলে তখন পেশেন্টের হাইপোটেনশন হবে। একইভাবে আমরা কি দেখতেছি, অ্যাবডোমিনাল কম্প্রেশনের জন্য ভেন্টিলেটরি প্রেশার বাড়বে। তাহলে প্রোন পজিশনের দুইটা হবে, একটা হচ্ছে অ্যাবডোমিনাল কম্প্রেশন হচ্ছে, তার জন্য দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে হাইপোটেনশন হবে, ভেন্টিলেটরে প্রেশার বাড়বে, প্লাস এই যে আমাদের আইভি ক্যানুলা, ইভেন ট্রাকিয়াল টিউব, এগুলো সবগুলো কি হতে পারে, ডিসলজ হতে পারে। তারপরে আসতেছে সবচেয়ে ইম্পর্টেন্ট, চোখের যদি একদম নিচে থাকে, আমরা কি দিই, আইপ্যাড দিই। আমরা নিজেরাই কাজগুলো করতেছি, যে আইপ্যাড দিচ্ছি, টিউব সিকিউর করতেছি, বা পেশেন্টকে এমন ভাবে সেট করতেছি যে হর্স শু এর মধ্যে উল্টা করে, যাতে হচ্ছে এখানে চাপ না লাগে। এবং ইনজুরি টু দা ফেস আর নোজ, এটা থাকতেছে। আর নিউরোপ্র্যাকশিয়া, যে ট্রাকশন ইনজুরি, হাত যখন পাশে এভাবে করে থাকবে তখন তার হাতে ওভার এক্সটেনশনের জন্য, এক্সটেন্সিভ অ্যাবডাকশনের জন্য তার হচ্ছে নিউরোপ্রেক্সিয়া ডেভেলপ করতে পারে। এখন একটা মানে পজিশন পড়তে গেলে আমি কি পড়বো, মেইনলি পজিশন পড়তে গেলে ওই পজিশনে আমার রিস্ক কি কি হচ্ছে, আমার কি কি প্রোটেকশন দিতে হচ্ছে, মানে কোন কোন এরিয়াকে আমার সাপোর্ট করতে হচ্ছে, এবং এটার এই পজিশনের সুবিধা কিংবা অসুবিধা আছে কিনা। আচ্ছা, তাহলে যখন আমি বলতেছি যে একটা কোয়েশ্চেন যেহেতু আছে যে রিস্ক ফ্যাক্টর ফর কার্ডিয়াক অ্যারেস্ট ইন প্রোন পজিশন, তাহলে কার্ডিয়াক অ্যারেস্টের রিস্ক ফ্যাক্টর গুলো কি? প্রথমে এখানে বলতে দেখো যে কার্ডিয়াক অ্যাবনর্মালিটিস ইন পেশেন্ট আন্ডারগো মেজর স্পাইনাল সার্জারি। তাহলে কত নম্বর পেজ? হ্যালো, হ্যাঁ, কত নম্বর পেজ? এটা হচ্ছে আমার পুরানোটা 366। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে হচ্ছে যে তাহলে পজিশনের মধ্যে আর আরোটা কি থাকতেছে, মানে আমার ওই উন্ড ইরিগেশন বা হাইড্রোজেন পারক্সাইড, এটা কেটে দাও যদি এটা এবার নতুন বইয়ে লেখা থাকে। রিস্ক ফ্যাক্টরের মধ্যে একটা পয়েন্ট লেখা ছিল ডি নাম্বার, সেটা হচ্ছে উন্ড ইরিগেশন উইথ হাইড্রোজেন পারঅক্সাইড, এটা হবে না। এটা কেটে দিব আপু? হ্যাঁ, এটা কেটে দাও। আচ্ছা। আচ্ছা, তাহলে এটা ছাড়া সবগুলো, তাহলে মানে যখনই পেশেন্টের হাইপোভলিমিয়া ডেভেলপ করতে, মানে হাইপোটেনশন হচ্ছে, হাইপোটেনশন থেকে হাইপোভলিমিয়া হচ্ছে, তখনই কিন্তু পেশেন্ট গুলোর কি হয়, এটার হচ্ছে হাইপোভলিমিয়া ডেভেলপ করে। আর এটা হচ্ছে এবার অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ অফ প্রোন পজিশন, এটা আমাদের জানি যে আমাদের লাংসের ভেন্টিলেশন এটা হচ্ছে বেড়ে যাচ্ছে, পেশেন্টের অ্যাসপিরেশনের ঝুঁকি কমবে। আর হচ্ছে ইমপ্রুভ, দেখো, ভেন্টিলেশন এন্ড অক্সিজেন। আর এখানে একটা লিখে রাখো যে প্রোন পজিশন গুড অ্যাক্সেস ফর মিডলাইন স্ট্রাকচার, মানে মিডলাইন স্ট্রাকচার যেগুলো করতেছে বিশেষ করে পিঠের, তাহলে সেখানে ক্ষেত্রে আমাদের এটা কি থাকবে, গুড অ্যাক্সেস পাওয়া যায়। এরপর আসো রিভার্স টেন্ডারিং বার। রিভার্স টেন্ডারিং বার নিয়েও এত কথা আসে না। রিভার্স টেন্ডারিং বারটা কি, মাথা উপরে পা নিচে, এই ল্যাটারাল পজিশনের একটা মডিফিকেশন নাম হচ্ছে পার্ক বেঞ্চ পজিশন। পার্কের বেঞ্চের মধ্যে আমরা যেভাবে বসে থাকি সেটাকেও হচ্ছে, এটা হচ্ছে মডিফিকেশন অফ ল্যাটারাল পজিশন। এইখানে কই কই আমরা প্যাডিং করি, ল্যাটারাল পজিশন, পেশেন্টকে আমরা কাত করে ফেলছি ল্যাটারাল পজিশনে, তখন এই পজিশন মানে মোটামুটি চাপ যেখানে পড়বে, এই আমরা শোল্ডারে হচ্ছে প্যাডিং করব। তারপরে হচ্ছে আমার গ্রেটার টোকেন্টারে প্যাডিং করতেছি। তারপরে পা আমরা কি করি, যখন ল্যাটারাল করতে যাই তখন দুই পা হচ্ছে ফ্লেক্স করে মাঝখানে একটা পিলো দেই, যাতে আমার কি বলে ইনগুইনাল, কি বলে, জেনিটালিয়া, যাতে হচ্ছে কোনো ধরনের ইফেক্ট না হয়। আর হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ। আমাদের ইম্পর্টেন্ট হবে, যদি কোনোটা আমরা পড়তে নাই পারি, আমরা এখানে পড়বো হচ্ছে প্রন পজিশন আর সিটিং পজিশন, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। আর হচ্ছে টেন্ডেলিন বার পজিশন। তাহলে সিটিং মনে হয় আমাদের পরীক্ষা আসছিল। আচ্ছা, বাই দ্য ওয়ে, এবার পরীক্ষার প্রশ্নটা একটু দিস তো কেউ একজন। আপু আমি পাঠাই দিব না। আচ্ছা, সেকেন্ড পার্ট বলে খারাপ, মানে একটু অ্যাটিপিক্যাল হয়েছে। আপু কোশ্চেন রিপিট কম হয়েছে, কিন্তু পড়লে পারার মতো কোশ্চেন, ভিউ পয়েন্টে সব অ্যান্সার আছে এরকম টাইপ। ও আচ্ছা, তাহলে তো ভালোই। আচ্ছা, এরপর আসো লিথোটমি পজিশন। লিথোটমি পজিশনের মধ্যে এই দেখো, ফলোইং ফিজিওলজিক্যাল অল্টারেশন টেক্স প্লেস ইন লিথোটমি পজিশন। কি কি চেঞ্জ গুলো হচ্ছে, এবং লাস্টের অপশনটা দেখো, সবচেয়ে বেশি হচ্ছে যে র্যাপিড লোয়ারিং অফ লেগ ফ্রম লিথোটমি পজিশন acutely decrease venous return and can result in hypotension.
তাহলে এখানে একটা ভাইবার কোয়েশ্চেন হয় যে পা নামানোর কতক্ষণ পরেও, মানে লাস্ট বিপি তুমি কখন দেখবা? একটা পেশেন্ট রিকভারি পজিশন এতক্ষণ ওটি হয়েছে, এখন তুমি পেশেন্টে হচ্ছে ওটি শেষ, পানামা চলছে, তুমি কি আর বিপি দেখবা কিনা? উত্তর হবে হ্যাঁ আমি বিপি দেখবো। কখন দেখবো? পা নামানোর 3 মিনিট পরে আমরা হচ্ছে বিপি লাস্ট রিডিং নিব, কারণ তখন যেটা হয় যখন দ্রুত নামায় ফেলে তখন হচ্ছে বিপি ফল করতে পারে। এই জন্য আমরা তার আস্তে আস্তে নামানোর কথা বলবো। তাহলে রিথোটমি পজিশনে যে আগেও বলছি এখন বলতেছি, যে কোনো পজিশন, এই পজিশনের কোন কোন মানে মানে ইনজুরি হতে পারে বা কোন কোন এরিয়াকে আমরা সাপোর্ট দিব সেগুলো একটু আহ, সেগুলো পড়তে হবে এবং কি কি চেঞ্জেস গুলো হচ্ছে। এরপর হচ্ছে সিটিং পজিশন। সিটিং পজিশনে দেখো এখানে মোটামুটি 12টা পয়েন্ট, 12টা পয়েন্টই হচ্ছে এখানে পড়তে হবে, পড়ে ফেলতে হবে। সিটিং পজিশনের কোয়েশ্চেনটা অনেক সময় ভেনাস এয়ার এম্বোলিজম এটার সাথে কিন্তু মিলায় আসে, যে ভেনাস এয়ার এম্বোলিজম একটা ক্লিনিক্যাল সিনারিও দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে বলতেছে যে এই পজিশনে পেশেন্টের এই পজিশনে কি কি আর কি কি প্রবলেম হতে পারে অ্যাপার্ট ফ্রম ভেনাস এয়ার এম্বোলিজম, আর কি কি সমস্যা তার হতে পারে। তাহলে সেখানে আসবে যে তার হাইপোটেনশন হতে পারে, নিউমোক্যাফালাস, কোয়াড্রিপ্লেজিয়া, মানে কোয়েশ্চেনটা সরাসরি না দিয়ে একটু ঘুরায় দিতে পারে। আচ্ছা, এরপর দেখো অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন এবং রিলেটিভ অবশ্যই পড়তে হবে, কোনটা কোন জায়গায় হবে না। এবং পেশেন্ট এখানে আসলে সুবিধাটা কি? সুবিধাটা এটা আমি হচ্ছি ছবি তুলে দিব। সুবিধাটা হচ্ছে পেশেন্টের কি হয় যে যখন সে বসে আছে মেইনলি বেশিরভাগ সুবিধা হচ্ছে তার সার্জিক্যাল সুবিধা, যে তার এক্সপোজার ভালো হবে, সার্জিক্যাল ব্লাড লস কম হবে, সিএসএফ ড্রেনেজ ভালো হবে, আইসিপি কমবে, এবং হচ্ছে পেশেন্টের ফেসিয়াল নার্ভের মনিটরিংটা আমি সহজে করতে পারবো। পেশেন্ট বসে আছে উপরে সব ঢাকা, তাহলে আমি এদিকে ফেসিয়াল নার্ভের মনিটরিং সহজে করতে পারবো। আচ্ছা, তারপরে লিখে রাখি। আচ্ছা, এরপর দেখো প্রিভেনশন অফ অ্যানেস্থেটিক প্রবলেম রিলেটেড টু দ্য সিটিং পজিশন, তাহলে এটাও হচ্ছে এটার সাথে আসবে, মানে সিটিং পজিশনের মধ্যে সিটিং পজিশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এই সিটিং পজিশনে কি কি করতে হবে, এই এই কোয়েশ্চেনটাও পড়তে হবে। আচ্ছা, এরপরে দেখো যে ট্রাকিয়াল প্রসিডিওর এগুলা দরকার দরকার নাই। আচ্ছা, এরপরে একটা জিনিস আমার এখানে লেখা ছিল, সেটা হচ্ছে পড়টা হচ্ছে ক্রিটিক্যাল ইনসিডেন্ট, তাই তো? ক্রিটিক্যাল ইনসিডেন্ট অ্যান্ড নন টেকনিক্যাল স্কিলস। প্রথম হচ্ছে হোয়াট ইজ ক্রিটিক্যাল ইনসিডেন্ট, এটা একটু লিখবা এটা শুনে। সেটা হচ্ছে রিপোর্টিং এনি ইভেন্ট উইচ রেজাল্ট ইন অ্যাকচুয়াল হার্ম or would do so if not actively managed। তাহলে এই ক্রিটিক্যাল ইনসিডেন্টের রিপোর্টিংটা আমার কাছে লেখা আছে, আমি ছবি তুলে দিব, তারপর আমি একটু স্লোলি বলতেছি। যে রিপোর্টিং মানে মানে এনি ইভেন্ট হুইচ রেজাল্ট ইন অ্যাকচুয়াল হার্ম অথবা উড ডু সো ইফ নট অ্যাক্টিভলি ম্যানেজড। তাহলে এটা ইম্পর্টেন্স কি? তাহলে ক্রিটিক্যাল ইনসিডেন্টের রিপোর্টিং, ডকুমেন্টেশনের ইম্পর্ট ক্রিটিক্যাল ইনসিডেন্টস, ডকুমেন্টেশন, ইনফর্ম কনসেন্ট, এই রেকর্ড কিপিং, এই সবগুলোরই ইম্পর্টেন্স কিন্তু সেম। প্রথম কথা হচ্ছে এথিক্যাল অ্যাসপেক্ট। এথিক্যাল অ্যাসপেক্ট এথিক্যাল অ্যাসপেক্টের মধ্যে হচ্ছে রাইট টু নো দা হার্ম। এরপর হচ্ছে প্রফেশনাল অ্যাসপেক্ট, আর হচ্ছে মেডিকো লিগাল অ্যাসপেক্ট। তাহলে মানে একটা হচ্ছে যে একটা ইন্টারভেনশন করতে গিয়ে তার কি কি আহ, ঝামেলা হইতে পারে সেগুলা পেশেন্টকে জানানো, এটা একটা আসপেক্ট। আর মেডিকো লিগাল অ্যাসপেক্টটা কি, যে আমাকে হয়তোবা কেউ ক্লেম করলো যে তার ম্যাল প্র্যাকটিস, সে ঠিক মতো কাজটা করে নাই, তখন আমার যদি ডকুমেন্টেশন থাকে সেটা হচ্ছে আমাকে আহ রক্ষা করবে। এটা হচ্ছে আমার মেডিকো লিগাল অ্যাসপেক্ট আমার দিক থেকে। আর প্রফেশনাল হচ্ছে এটা হচ্ছে যে কমপ্লায়েন্স উইথ দ্য গাইডলাইন, অডিট, টিচিং, তারপর রিস্ক ম্যানেজমেন্ট, অ্যানালাইসিস, রেয়ার অ্যাডভার্স ইফেক্ট, এসব। আচ্ছা, এখন আসো ক্রিটিক্যাল ইনসিডেন্টসে যে রিপোর্টিং গুলো হয়, এখানে মাঝখানে একদম ইয়াতে চলে আসো, বইয়ের মাঝখানে। এটা হচ্ছে ইন পার্টিকুলার দেখো, ফর দ্য অপারেটিং থিয়েটার এনভায়রনমেন্ট দ্য ফলোইং নন টেকনিক্যাল স্কিলস আর ইম্পর্টেন্ট। কি কি? কমিউনিকেশন, শেয়ারিং অফ ইনফরমেশন, টিম ওয়ার্ক, সিচুয়েশন অ্যাওয়ারনেস, অ্যান্টিসিপেশন অ্যান্ড প্রিপেয়ারনেস, ডিসিশন মেকিং। তাহলে একটা ওটিতে আমি যখন কাজ করতে
যাব, এটা ক্রিটিক্যাল ইনসিডেন্ট রিপোর্টিং এর মধ্যে পড়তেছে না। এটা হচ্ছে আমি আমার কি কি স্কিল থাকা লাগবে একটা ক্রিটিক্যাল ইনসিডেন্ট ম্যানেজ করতে গেলে, এটা হচ্ছে সেটারই অ্যান্সার। আচ্ছা, এরপরে একটা বক্স আছে, বক্সের উপরে লিখো যে প্রিভেনশন অফ পেরি অপারেটিভ কমপ্লিকেশন। আমি কিভাবে পেরি অপারেটিভ কমপ্লিকেশন গুলোকে প্রিপেয়ার করতে পারি, যে থরো প্রি নেসেসারি প্রিপারেশন হ্যাজ টু পোটেনশিয়াল ইভেন্ট। এখানে জাস্ট ওই একই জিনিস যে আমরা তাকে প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট করব, তার ইনভেস্টিগেশন কাউন্সিলিং করব, আমরা মেশিন চেক করতেছি, তার আমার একটা ট্রেন্ড অ্যাসিস্ট্যান্ট আছে, আমি তার হচ্ছে প্রি অপারেটিভ মানে কনসালটেশন করতেছি, এবং মানে আমি যে সেটা নাও পারতে পারি, আমার যে সিনিয়র তার হেল্প নিচ্ছি, এবং মনিটরিং, অ্যাপ্রোপ্রিয়েট মনিটরিং। আচ্ছা, মনিটরিং করতে আসে যেটা মনে পড়লো, যে মনিটরিং এর মধ্যে আমরা কিভাবে অ্যান্সার করব, যেভাবে আমাদেরকে, যেভাবে তুষার স্যার বলেছে, একটা হচ্ছে অ্যাসেনশিয়াল মনিটরিং, একটা হচ্ছে অ্যাডিশনাল মনিটরিং। তাহলে অ্যাসেনশিয়াল মনিটরিং এবং অ্যাডিশনাল মনিটরিং এর মধ্যে কি কি পয়েন্ট আছে, এগুলো কিন্তু একদম মুখস্থ থাকা চাই। ওই ছবিগুলো আটকানো আছে, সেটা হচ্ছে বক্স নাম্বার 17.10 আর 11। আটকানো নাই আপু। আটটাও আটটাও, কারণ ওখানে মানে একটা হচ্ছে এসেনশিয়াল, তাহলে আমি জাস্ট একটু বলে যাই ব্রেন স্টর্মিং এর জন্য। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমি নিজে, তারপর দেখো মনিটরে কি দেখা যায়। তাহলে মনিটরে দেখা যাচ্ছে কি, আমরা একদম শুরু থেকে শুরু করি, ওখানে যা দেখা যায় হচ্ছে SpO2, পাশে ইসিজি, ইসিজি সঙ্গে আসতেছে পালস, পালসের নিচে আসতেছে বিপি, বিপি সঙ্গে আসে টেম্পারেচার, না টেম্পারেচার SpO2 সঙ্গে আসতেছে। তারপরে হচ্ছে ওখানে আর কিছু দেখা যায় মনিটরের মধ্যে, পালস বিপি, না, এই, তারপরে পারফিউশন ইন্ডেক্স। পারফিউশন ইন্ডেক্স মনিটরিং এর মধ্যে পড়বে না। তাহলে এই পাঁচটা জিনিস হচ্ছে আমি মনিটরে দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে আমি নিজে, তারপরে দেখবো আমার মেশিন, মনিটরের নিচে হচ্ছে আমার ভেন্টিলেটরের মনিটর। ভেন্টিলেটরের মনিটর যেটা থাকে যেটা আমরা দেখি না, সেটা হচ্ছে এয়ারওয়ে প্রেসার, এটা কিন্তু দেখতে হয়। এটা হচ্ছে অ্যাসেনশিয়াল মনিটরিং এর অংশ। আর এটা হচ্ছে যদি মাসেল রিল্যাক্সেন্ট ইউজ করা হয়, তাহলে এটা নার্ভ স্টিমুলেটর, এটা দিয়েও কিন্তু চেক আপ করাটা হচ্ছে আহ কি বলে, চেক আপ করাটা হচ্ছে অ্যাসেনশিয়াল মনিটরিং। ও, আর এটা হচ্ছে ক্যাপনোগ্রাফি, ইটিসিও2, ইটিসিও2 মনিটর দেখতে পাই না আমরা। তাহলে এগুলো হচ্ছে আমার এসেনশিয়াল মনিটরিং। আর অ্যাডিশনাল মনিটরিং এর মধ্যে ইউরিন আউটপুট কি, অ্যাডিশনাল না এসেনশিয়াল? ইউরিন আউটপুট কি এডিশনাল। অ্যাডিশনাল? আর কি কি আছে বলো তো? এডিশনালের মধ্যে ছিল ইউরিন আউটপুট, ব্লাড গ্লুকোজ, হুম। হিমোগ্লোবিন, তারপর হচ্ছে ব্লাড গ্যাস এবিজি। হুম, এরপরে বলবো যে সিবি, সিবি যদি কোনো লাইন থাকে, যদি আর্টারিয়াল লাইন থাকে ওদিকে আর্টারিয়াল স্যাম্পলিং, সিবি লাইন থাকলে ওদিকে হচ্ছে আমার সিভিপি মেজারমেন্ট। এগুলো হচ্ছে আমার অ্যাডিশনাল মোটিভ, এটা লিখে রাখো। এটা হচ্ছে 17 নম্বর চ্যাপ্টার, স্মিথের 17 নম্বর চ্যাপ্টারের 10, 17.10 আর 17.11 বক্স। এগুলো আসলে বেসিকের মধ্যেই পড়ে। আচ্ছা, এরপর আসো অ্যাডিকুয়েট রিকভারি, 370 নম্বর পেজ, ভিউ পয়েন্ট। অ্যাডিকুয়েট রিকভারির মধ্যে আমাদের, আমরা যা যা পড়ে আসছি মানে যা যা জানি এখানে যা যা আছে তাই, তবে জিনিসটা মানে চেষ্টা করবা যে যেগুলো আমাদের হচ্ছে দেওয়া আছে, যেমন হচ্ছে প্রোট্রুশন অফ দ্য টাং, সাস্টেন হেড লিফট, তারপর হচ্ছে কাফিং সোয়ালোইং, তারপর ট্রেন অফ ফর মোর দেন 0.9। আচ্ছা, মিনিমাম ডিসচার্জ ক্রাইটেরিয়া, এখন এই যে আমরা ওদিন পড়তে গিয়ে ডে কেয়ার, ডে কেস অ্যানেস্থেসিয়া ডিসচার্জ ক্রাইটেরিয়া পড়ছি, হ্যাঁ, আর একটা হচ্ছে অ্যাডিকুয়েট রিকভারি, দুটো কিন্তু প্যাচ লাগানো যাবে না, এখানে কোয়েশ্চেন দুইটা, একটা হচ্ছে রিকভারি কখন হচ্ছে, মানে আমার ওটি টেবিলে পেশেন্ট রিকভার করতেছে, সেটা হচ্ছে অ্যাডিকুয়েট রিকভারি। আর একটা হচ্ছে মিনিমাম ডিসচার্জ ক্রাইটেরিয়া যখন হচ্ছে, তাহলে এই ডিসচার্জ ক্রাইটেরিয়া ফর দ্য পেশেন্ট রিকভারিং ফ্রম জেনারেল অ্যানেস্থেসিয়া ইউজুয়ালি ইনক্লুড, তাহলে এই যে ডিসচার্জ ক্রাইটেরিয়া, এটা কিন্তু হচ্ছে আমার
কোত্থেকে? পাকু থেকে আমি তখন যদি তাকে ডিসচার্জ করে দিই, কোনো কোনো পেশেন্ট থাকে যে আমরা পাকু থেকে ডিসচার্জ করে দিই, লাইক অনেকটা এটা বলতে পারি আমরা অনেকটা ডে কেসের মতো। এটা পড়ার দরকার নেই, জাস্ট অ্যাডিকুয়েট রিকভারির মধ্যে কি কি আছে এটা পড়তে হবে। এরপর হচ্ছে স্কোরিং সিস্টেমের মধ্যে মডিফাইড অ্যালগরিথম এখনো লাগবে, এখনো পড়তে হবে, এটা বাদ দেওয়া যাবে না। আর একটা পড়তে হবে পেন স্কোরিং এর নামগুলা। পেন নিয়ে আমরা তো ডিটেল সামনে পড়বো। আর হচ্ছে সিডেশন স্কোরিং, র্যামসের সিডেশন স্কেল, এটা পড়তে হবে বিকজ হতে পারে, আমি জানি না তোমাদের থিসিসের টপিক কি, কিন্তু যখন কোনো পেশেন্টের আমি যদি কাজগুলা যদি পোস্ট অ্যানেস্থেশিয়া রিলেটেড থাকে, তখন অবশ্যই কিন্তু সেখানে একটা পেশেন্ট, তোমার থিসিসের টপিক যাই হোক না কেন, তোমার যদি কাজ হয় যে পোস্ট, প্রি অ্যান্ড পোস্ট এরকম তুমি দেখতে চাও, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে একটা রিকভারি স্কোর দিতে হবে। সেক্ষেত্রে বা অনেক ধরনের রিকভারি স্কোর তো আছে, এখানে হচ্ছে র্যামসে সিডেশন স্কেল, এটা পড়তে হবে। আচ্ছা, এরপরে আসো, এরপরে অক্সিজেন এগুলো আমরা হাইপোটেনশন ইন রিকভারি রুম। আচ্ছা, হাইপোটেনশন বা হাইপারটেনশন এগুলো আমরা এভাবে পড়বো না, এগুলো কিভাবে পড়বো? এগুলো হচ্ছে ওই যে আমাদের আহ কি বলে এটা, ক্রিটিক্যাল ইনসিডেন্টের চ্যাপ্টারের মতো করে পড়বো, ওখানে যে হাইপোটেনশন এবং হাইপারটেনশন আনএক্সপ্লেইনড আছে ওভাবে মুখ করে মতো করে পড়বো। আচ্ছা, ওই ওরকম করে কেন পড়বো, যে আনএক্সপেক্টেড হাইপোটেনশন বা আনএক্সপেক্টেড হাইপারটেনশন, তাহলে হবে কি, যে এই রিকভারি রুমে যেটা হইলো এবং ওটিতে যেটা হইলো, এটা মানে আমার একই জিনিস দুইবার পড়া লাগলো না। আচ্ছা, এয়ারওয়ে অবস্ট্রাকশন থেকে একটা জিনিস শুধু দেখে নাও, দেখো এয়ারওয়ে অবস্ট্রাকশন যদি বলে অ্যাজ আ মানে জেনারেল যে এয়ারওয়ে অবস্ট্রাকশন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা কি আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন নাকি এটা লোয়ার এয়ারওয়ে অবস্ট্রাকশন কিছুই কিন্তু এখানে বলে নাই। তো যেহেতু এটা হচ্ছে শুধুমাত্র এয়ারওয়ে অবস্ট্রাকশন, এখানে আমার আপার লোয়ার মানে হচ্ছে ল্যারিঙ্গোস্পাজমও আসতে পারে, ব্রঙ্কোস্পাজমও আসতে পারে, একদম ল্যারিঙ্গোস্পাজমের শুরুতে টাং ফল ব্যাক সেটাও থাকতে পারে, যেমন টনসিলার ব্লিডিং সেটা থেকেও কিন্তু হইতে পারে। তাহলে দেখো এটার এই এয়ারওয়ে অবস্ট্রাকশনের ম্যানেজমেন্টে 374 নাম্বার পেজে এখানে যে ম্যানেজমেন্ট আছে, এখানে কিন্তু একদম সিক্রেশন বা ব্লিডিং থেকে শুরু করে ল্যারিঙ্গোস্পাজম, ব্রঙ্কোস্পাজম, হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন, মোটামুটি ইন ইন জেনারেল সবই সে দিয়ে দিছে। তাহলে এ ধরনের কোয়েশ্চেন আসে না, স্পেসিফিকলি বলে যদি আসে, তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে যে ল্যারিঙ্গোস্পাজম, ব্রঙ্কোস্পাজম মানে ছোট 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 করে একদম যেগুলো না করলেই না, সেগুলো হচ্ছে লিখে দিয়ে আসতে হবে, এত ডিটেলে পড়ার দরকার নেই। আচ্ছা, এরপর দেখো যে কজেস অফ পোস্ট অপারেটিভ ডিপ্রেস লেভেল অফ কনসাসনেস। তাহলে ডিপ্রেস লেভেল অফ কনসাসনেস এটাকে আমরা বলতে পারি যে মাইল্ড ডিসওরিয়েন্ট। হোয়াট ইজ পোস্ট অপারেটিভ ডিপ্রেস লেভেল অফ কনসাসনেস? ডিপ্রেস লেভেল অফ কনসাসনেস বলতে এখানে হচ্ছে মাইল্ড ডিসওরিয়েন্টেশন থেকে তার অ্যাজিটেশন, কনফিউশন, কোমা সবই বোঝায়। এখন তারপরটা হচ্ছে পোস্ট অপারেটিভ রেস্টলেসনেস, পাশে স্ল্যাশ দিয়ে লিখো, এটা হচ্ছে পোস্ট অপারেটিভ অ্যাজিটেশন। পোস্ট অপারেটিভ রেস্টলেসনেস এন্ড পোস্ট অপারেটিভ অ্যাজিটেশন দুটাই কিন্তু সেম জিনিস। তাহলে কি কি থাকবে এখান থেকে? পোস্ট অপারেটিভ রেস্টলেসনেস এর কজ এবং হচ্ছে ম্যানেজমেন্ট। তারপর দেখো একটা হুট করে একটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছে যে অ্যানেস্থেটিক মিসহ্যাপ ক্যান বি ক্যাটাগরাইজ, এখানে প্রিভেন্টেবল কি আনপ্রিভেন্টেবল কি এটা একটু পড়ে নিও, যে হুট করে যদি থাকে এই ধরনের মিসঅ্যাপ মানে ক্রিটিক্যাল ইনসিডেন্ট রিপোর্টিং, এই ধরনের কিছু কোয়েশ্চেন কিন্তু পেজ দিতে আসে ঘুরে ফিরে। আচ্ছা, এই পোস্ট অপারেটিভ রেস্টলেসনেস বা অ্যাজিটেশন যখন আমরা পড়বো, তখন একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে স্মিথের 29 নম্বর চ্যাপ্টার থেকে পেজ 6 to 1, যেটা হচ্ছে পোস্ট অপারেটিভ ডেলেরিয়া। আচ্ছা, তাহলে পোস্ট অপারেটিভ ডিপ্রেস লেভেল অফ কনসাসনেস অথবা অল্টার্ড কনসাসনেস অথবা অ্যাজিটেশন, যে কোনো ভাবেই হোক উত্তর কিন্তু একই থাকবে, উত্তর কিন্তু খুব একটা বেশি চেঞ্জ হবে না। লিখছো পাশে পোস্ট অপারেটিভ ডেলিরিয়াম?
লিখছি আপু। ওকে, এই পোস্ট অপারেটিভ ডেলিরিয়ামটা লেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা অনেক সময় জেরিয়াট্রিক পেশেন্টদের ক্ষেত্রে এটা কিন্তু হয়। তো পোস্ট অপারেটিভ ডেলিরিয়ামের মধ্যে কি কি থাকবে, যদি পারো বইটা একটু খুলো তাহলে একটু পয়েন্টগুলো দেখা দিতে পারতাম। কোনটা? স্মিথ এই নাকি? স্মিথ 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 29 নম্বর চ্যাপ্টার, 621 নম্বর পেজ। বুঝতো? জি আপু। দেখো, পোস্ট অপারেটিভ ডেলিরিয়ামের মধ্যে এজ রিলেটেড ডিক্লাইন ইন সেরেব্রাল এন্ড কার্ডিওভাস্কুলার ফাংশন, হ্যাঁ, contributes to the relatively high prevalence of postoperative delirium and cognitive dysfunction experienced by, তাহলে এটা কারা কারা এক্সপিরিয়েন্স করে? ওল্ডার পেশেন্ট। তাহলে মেইনলি এটা ওল্ডার পেশেন্টদেরই বেশি হয়, 1 নাম্বার পয়েন্ট। এটা তাহলে ফিচারটা কি হবে? ফিচারটা হচ্ছে সেকেন্ড প্যারাতে, পোস্ট অপারেটিভ ডেলিরিয়াম প্রেজেন্স উইথ অ্যাকিউট ফ্লাকচুয়েটিং কনফিউশন অ্যান্ড ডিসঅর্গানাইজ থিঙ্কিং। তার মানে হচ্ছে যে পোস্ট অপারেটিভ ডেলিরিয়াম ভাব বললে আমাদের একটা কমন ধারণা চলে আসে যে পেশেন্ট হচ্ছে চিৎকার চেঁচামেচি করবে, পাগলামি ছাগলামি করবে। ব্যাপারটা কিন্তু তা না, সেটা হচ্ছে সে মানে কাউকে চিনতেছে না বা তার মেমোরিতে প্রসেসিং করতে একটু সময় লাগতেছে, যে বা ওই যে ডিসঅর্গানাইজ থিঙ্কিং, আমরা জিজ্ঞেস করি কি আপনি কোথায় আছেন, আছে কি বার, আছে কয় তারিখ, হ্যাঁ, এটা কোন জায়গা। তাহলে এটা হচ্ছে আমরা তাকে দেখে আমরা তাকে জিজ্ঞেস করি। তাহলে এগুলোতে যদি সে ডিসঅর্গানাইজলি চিন্তা করতেছে, আম, অথবা হচ্ছে তার ফ্যামিলি মেম্বারদেরকে চিনতে পারতেছে না, ছেলেকে আহ, মানে কাজিন ভাবতেছে, এরকম যদি হয় তখন সেটাকে বলতে পোস্ট অপারেটিভ ডেলিরিয়াম। তাহলে এখানে রিস্ক ফ্যাক্টর কি কি আছে? এজ, frailty, cognitive impairment, আর previous excessive alcohol and drug consumption, একটা হচ্ছে cardiovascular and cerebrovascular disease and polypharmacy। এগুলো হচ্ছে তার রিস্ক ফ্যাক্টর। পরের পেজে আসো, পরের পেজে দেখো ডেলিরিয়াম ডায়াগনোসিস করার জন্য আমাদের দুটা স্কোরিং সিস্টেম আছে। সেটা কি? ক্যাম আইসিইউ, কনফিউশন অ্যাসেসমেন্ট মেথড ফর আইসিইউ। তাহলে এটা ডেলিরিয়াম ডায়াগনোসিস করার আমাদের কি বলে রিস্ক ফ্যাক্টর, সরি, স্কোরিং স্কোরিং টুল। এরপরে হচ্ছে ম্যানেজমেন্টটা একদম নিচে দেখো, যে যেখানে বুলেট করা আছে। ম্যানেজমেন্টটা কি? ম্যানেজমেন্ট হচ্ছে পেশেন্টকে তার যে বেসিক স্টেপস সাচ এস ওরিয়েন্টেশন অফ দ্য পেশেন্ট উইথ দ্য এনভায়রনমেন্ট, অ্যাডিকুয়েট লাইটিং, তারপর হিয়ারিং এইড দিতে হবে, চশমা দিতে হবে, হাইড্রেশন অ্যানালজেসিয়া মেনটেন করতে হবে। এগুলো দিলে হচ্ছে আমার পেশেন্টের ডেলিরিয়াম প্রিভেনশনও হবে, ট্রিটমেন্টও করা যাবে। আর এটা হচ্ছে যদি ড্রাগস চিন্তা করা হয় তাহলে হচ্ছে একটাই ড্রাগস, সেটা হচ্ছে কি হ্যালোপেরিডল। যে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে দেখো নিচে বুটাইরোফেনন হ্যালোপেরিডল ইজ কমনলি ইউজ। এটা পার ওরালও দিতে পারি, আইভি আইও আইভি আইএমও দিতে পারি। এছাড়া কোন কোন ড্রাগস দিলে ডেলিরিয়ামটা আরো বেশি বাড়বে? সেটা কি? বেনজোডায়াজিপিন, স্টেরয়েড এবং ওপিয়েট। এটা হচ্ছে আমাদের পোস্ট অপারেটিভ ডেলিরিয়াম। আগে দেখো পোস্ট অপারেটিভ কগনিটিভ ডিসফাংশন। তাহলে পোস্ট অপারেটিভ কগনিটিভ ডিসফাংশন এবং পোস্ট অপারেটিভ ডেলিরিয়াম অনেকটা কাছাকাছি, কিন্তু তার মধ্যে একটা ডিফারেন্স হবে। সেটা কি? যে পোস্ট অপারেটিভ কগনিটিভ যে ডিসফাংশন এটা হচ্ছে সার্জারির পরে লং টার্ম থাকবে এবং পসিবলি পার্মানেন্ট, যেখানে হচ্ছে পেশেন্টের কগনিটিভ ফাংশনের মধ্যে ইম্পেয়ার হয়। এখানে ডেলিরিয়ামের একটাই কজ, সেটা কি? সেটা হচ্ছে ওল্ডার পেশেন্ট বা ফ্রেইল পেশেন্ট। কিন্তু পোস্ট অপারেটিভ কগনিটিভ ডিসফাংশন এটা শুধুমাত্র যে এল্ডার পেশেন্ট হবে তা না, এটা কিন্তু এই দেখো আর্লি পিওসিওডি এবং প্রলং পিওসিওডি। তাহলে এটার মধ্যে কিন্তু জেনারেল অ্যানেস্থেসিয়া, দীর্ঘ সময় ধরে অ্যানেস্থেসিয়ার মধ্যে থাকলো, তার রিঅপারেশন, পোস্ট অপারেটিভ ইনফেকশন, রেসপিরেটরি কমপ্লিকেশন, এগুলোও আছে। তাহলে দুইটা কিন্তু ডিফারেন্স, মানে এই একটা দিয়ে আরেকটা মাইনা দিব ব্যাপারটা কিন্তু হবে না। আচ্ছা, ওই পাতাতে 621 নম্বর পেজে দেখো একটা বক্স আছে 29.3-এ।
সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল কজেস অফ অল্টার্ড কনসাসনেস। এই যে আমরা কনসাসনেস বা রেস্টলেসনেস পড়ছি, এখানে আরেকটু ডিটেল করে লেখা আছে, চাইলে পড়তে পারো, দরকার নেই। ভিউ পয়েন্টে যতটুকু আছে আমি মনে করি ততটুকু মোর দ্যান ইনাফ। আর হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন, চাইলে পড়তে পারো, মানা নাই, কিন্তু না পড়লেও অসুবিধা নাই। কিন্তু পোস্ট অপারেটিভ ডেলিরিয়াম আর পোস্ট অপারেটিভ কগনিটিভ ডিসফাংশন এই দুটো একটু পড়ে ফেলতে হবে এবং এখানে আটকায় দিতে হবে। আচ্ছা, এরপর আসলে ভিউ পয়েন্টে, আবার ভিডিও পয়েন্টে এবার হচ্ছে মনিটরিং। মনিটরিং এর মধ্যে মিনিমাম স্ট্যান্ডার্ড অফ মনিটরিং, এটা স্ট্যান্ডার্ড 1 স্ট্যান্ডার্ড 2 এভাবে আসতেছে, অথবা হচ্ছে আমাদের ওই যে মনিটরিং এর কোয়েশ্চেন একভাবেই আমরা অ্যান্সার করবো। সেটা হচ্ছে কি কি, এসেনশিয়াল মনিটরিং আর হচ্ছে অ্যাডিশনাল মনিটরিং, ওভাবে মনিটর করবো, আর কোনো মনিটরিং নাই। এরপরে পরের পেজে চলে আসো, 379। 379-র মধ্যে অ্যাসেসিং দ্য ডেপথ অফ অ্যানেস্থেসিয়া। অ্যাসেসিং দ্য ডেপথ অফ অ্যানেস্থেসিয়া, এটা তো আমরা সাধারণত পেশেন্ট যদি ইয়াতে থাকে, কি বলে, ডেপথ অফ অ্যানেস্থেসিয়া সরোগেট কি কি, সরোগেট মার্কার অফ ডেপথ অফ অ্যানেস্থেসিয়া, এটা কিন্তু ইয়া না, মানে রেগুলার মার্কার না। তাহলে কি কি আছে, 5টা জিনিস। এটা হচ্ছে হাইপার টেনশন হচ্ছে কিনা, ট্যাকিকার্ডি মানে বিপিও বেড়ে গেল, পালসও বেড়ে গেল, পেশেন্ট ঘামতেছে, ল্যাক্রিমেশন হচ্ছে, মাইড্রাসিস, এগুলো হচ্ছে আমাদের সরোগেট। আর মডার্ন তোমরা মাপি, সেটা হচ্ছে ইজি আর ইভোক পোটেনশিয়াল। এবার আসো বিস, বিস হচ্ছে ইম্পর্টেন্ট। বিসে এখানে যেটা লেখা আছে সেটা যথেষ্ট, মোর দেন এনাফ, মোর দেন এনাফ। এই বিসের মধ্যে শুধু একটা জিনিস করবা, একটা ছবি আছে, ছবিটা কোত্থেকে যে ছবিটা তুলছিলাম, এটা মনে করো ইয়াতেই আছে আপু নতুনটাতে যেটা দেওয়া আছে এইটা, এটা ছবিটা। পুরাতনটাতে আছে। বিস 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 একটা লম্বা ওই স্কেলের মতো একটা ছবি আছে, শূন্য আপু থেকে। আছে 180, 60, 40, 20, হ্যাঁ, ইয়েস, 0। ইয়েস, এটাই বিসের ছবি, হ্যাঁ। বিসের এটাই হচ্ছে যথেষ্ট। তাহলে এই বিসের ছবিটা, ছবিটা দিয়ে বাকিটা হচ্ছে চলে আসবে। এখানে দেখো তো, ছবিটা যেহেতু দেওয়া আছে সামনে বলি, বিসের ডেফিনেশনটা কি। ডেফিনেশনটা মধ্যে কিন্তু আমাদের সব চলে। বিস হচ্ছে মূলত একটা মানে ডিভাইস যেটা মনিটর করবে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড দ্য লেভেল অফ সিডেশন ইন দ্য ব্রেইন টু অ্যাসেস দ্য রিস্ক অফ অ্যাওয়ারনেস হোয়াইল আন্ডার সিডেশন অথবা অ্যানেস্থেসিয়া। এতটুকু বলে এনাফ। তাহলে আমাদের বিস হচ্ছে একটা ডিভাইস যেটাতে আমি মনিটর করি ব্রেইনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এবং তার লেভেল অফ সিডেশন যখন পেশেন্ট কিনা আন্ডার অ্যানেস্থেসিয়াতে আছে। কেন করি, টু অ্যাভয়েড দ্য রিস্ক অফ অ্যাওয়ারনেস। এখন বিস এর মধ্যে 4টা কম্পোনেন্ট আছে, এটা ঠাডা মুখস্থ পড়া হবে, এটা আর কোনো দেখার নাই। এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে জিরো, জিরো হচ্ছে কমপ্লিট কর্টিক্যাল সাইলেন্স বা কমপ্লিট কর্টিক্যাল সাপ্রেশন, আর 100 হচ্ছে অ্যাওয়েক। আর 65 থেকে 85, আর 40 থেকে 65, আচ্ছা 40 থেকে 65 লেখা না 60 লেখা নতুন বইয়ে? আপু 40 থেকে 60। আচ্ছা 40 থেকে 60, তাহলে 85, আমি মাঝখানে মনে রাখার জন্য আমি নিচেটাকে পণ্ডিত করে 65 লিখে রাখছিলাম। তাহলে 40 থেকে 60 আর 65 থেকে 85, তাহলে 40 থেকে 60 যদি হয় সেটা হবে জেনারেল অ্যানেস্থেসিয়া, আর 65 থেকে 85 হচ্ছে সিডেশন। গেল। এরপরে বিসের ছবিটা দিয়ে দিব। প্রিন্সিপাল অফ বিস পড়ার কোনো দরকার নেই, জাস্ট বিসের ছবিটা যদি দিতে পারো, ছবিটা দিতেই হবে, পারার কিছু নেই ছবিটা। এই ছবিটা, বিসের ডেফিনেশন, 4টা কম্পোনেন্ট এবং ছবি, মোর দেন ইনাফ, আর কিছু এখান থেকে লাগে না। তাহলে ছবিটা আঁকার প্র্যাকটিস করতে হবে। জিরো কি, জিরো মানে হচ্ছে পেশেন্ট ঘুমায় আছে, আর 100 মানে হচ্ছে পেশেন্ট জেগে আছে। তার মধ্যে আমরা তো বললাম যে 40 থেকে 60 হচ্ছে পেশেন্ট কিসে আছে, জেনে আসছে সেটা আছে, আর 65 থেকে 80 জেনারেল এটা হচ্ছে পেশেন্ট অ্যানেস্থেসিয়া। সিডেশনে আছে। ওকে, গেল। লিমিটেশন অফ বিস, বিসের লিমিটেশন প্রথম দুইটা পড়লেই হয়, যে বডি টেম্পারেচার চেঞ্জ এবং সেরিব্রাল ইসকেমিয়া থাকলে এটা বিস ভ্যালুতে এফেক্ট করতে পারে। আর এটা হচ্ছে ওই কেটামিন অ্যানেস্থেসিয়া দিলে সেটা কিন্তু বিস, এটা আবার সেটাকে মনিটর করতে পারে না, হিপনোসিসটা সে মনিটর করতে পারতেছে না। আর এটা হচ্ছে সার্জিক্যাল ডায়াথার্মি ইউজ করলে সেটাও কিন্তু তার মনিটরিং সঙ্গে ইন্টারফারেন্স হয়। এই গেল বিস। এরপর আসে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন আসে, বা অ্যাওয়ারনেস বাদ দেওয়ার কোনো উপায় নাই। প্রশ্ন যে কই থেকে আসবে না এটা হলো কথা, কিন্তু অ্যাওয়ারনেস বাদ দেওয়ার কোনো উপায় নাই। এখন দেখো অ্যাওয়ারনেস এর মধ্যে
কি কি টাইপের আছে, যে পোস্ট অপারেটিভ রিকল অফ ইভেন্ট, কোন জায়গার ইভেন্ট? ইন্ট্রাঅপারেটিভ ইভেন্ট। তাহলে পোস্ট অপারেটিভ রিকল অফ ইন্ট্রাঅপারেটিভ ইভেন্ট অকারিং ডিউরিং জেনারেল অ্যানেস্থেসিয়া। তাহলে এই যে রিকলটা সে করে, এই রিকলটা সে কিন্তু অ্যাক্টিভলিও করতে পারে, মানে সে আহ, আহ, নিজেই বলতেছে অথবা তাকে কোয়েশ্চেন করা হচ্ছে। একটা হচ্ছে এটা হচ্ছে এক্সপ্লিসিট অ্যাওয়ারনেস। আর ইমপ্লিসিটটা হচ্ছে সে বলতে পারতেছে না, কিন্তু সে মানে বুঝতেছে জিনিসটা, সে এক্সপ্রেস করতে পারে না। আহ, যে ওই সময় কি কি হয়েছিল, আমি কি কি বলছিলাম, সে হয়তো একদম এক্স্যাক্টলি বলতে পারে না, বাট আমি তাকে নিয়ে হাসাহাসি করছি বা আমি তাকে নিয়ে কিছু একটা বলছি, এটা সে বুঝতে পারে। এটা হচ্ছে ইমপ্লিসিট অ্যাওয়ারনেস। আচ্ছা, এই অ্যাওয়ারনেস এর ইনসিডেন্সটা লাগে না, দরকার নেই, ইনসিডেন্স হওয়ার দরকার নেই। এরপর রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টরটা যেটা আছে, এই রিস্ক ফ্যাক্টরটা তোমার, এটা সাইম কোথায় বলছিলাম রিস্ক ফ্যাক্টরটা, আচ্ছা কোথায় রিস্ক ফ্যাক্টর পড়ছে আমি না ভুলে গেছি, বাট আমি রিস্ক ফ্যাক্টরটা লিখে রাখছি, এটা আমার কাছে মানে সহজ মনে হয়েছে আর মানে ছোট মনে হয়েছে, যেখানে ড্রাগ ফ্যাক্টর, পেশেন্ট ফ্যাক্টর, সার্জিক্যাল ফ্যাক্টর সবগুলা দিয়ে দিচ্ছে, যেমন হচ্ছে তারপর এটা অর্গানাইজেশন। এসএসসি এর আপু নতুনটাতে দিছে এটা। নতুনটাতে দিছে রিস্ক ফ্যাক্টর হ্যাঁ, কিভাবে ড্রাগ, ড্রাগ পেশেন্ট, ফ্যাক্টর, সার্জিক্যাল, অর্গানাইজেশনাল। আনরিকগনাইজ ইকুইপমেন্ট ফেইলিওর, এই তো লাস্টেরটা। আনরিকগনাইজ না আপু, অর্গানাইজেশনাল দিয়ে শেষ করে দিছে। অর্গানাইজেশনের মধ্যে হচ্ছে জুনিয়র আর একটা হচ্ছে ইমার্জেন্সি, হ্যাঁ, আর আউট অফ আওয়ার্স। আউট অফ আওয়ার্স। কিন্তু নিচে আনরিকগনাইজ দেয় নাই। না আপু, লিখে নিব। হ্যাঁ লিখে নাও, যে আনরিকগনাইজ ইকুইপমেন্ট ফেইলিয়ার। তাহলে এই রিসার্চটা এভাবে পড়তে হবে যে ড্রাগ ফ্যাক্ট, তাহলে হয় কি আমার আর ওরকম ইন ডিটেইল ভাবে পড়তে গেলে আসলে হয় না, যে তাহলে ড্রাগ ফ্যাক্টর কি কি গেল, পেশেন্ট ফ্যাক্টর কি কি গেল, কোন ধরনের পেশেন্ট, ফিমেল, ইয়াং, ওবিস, ডিফিকাল্ট এয়ারওয়ে, তারপর সার্জিক্যাল ফ্যাক্টর কি কি, আর এটা হচ্ছে অর্গানাইজেশন, জুনিয়রের মাধ্যমে হয়েছে, ইমার্জেন্সিতে হয়েছে, আর হচ্ছে আনরিকগনাইজ ইকুইপমেন্ট ফেলিওর, আমি হয়তো পেশেন্টকে নরকিউ দিচ্ছিলাম কিন্তু এটা ফেল করছে সিরিঞ্জ পাম্প, সেটা আমি জানিই না। গেল। আরেকটা দেখো নতুন বইটা দিচ্ছে কিনা, যে হাউ ক্যান ইউ প্রিভেন্ট অ্যাওয়ারনেস। এটা আহ মর্গানের একটা ইয়া ছিল, যে চেক অল দ্য ইকুইপমেন্ট, ড্রাগ এন্ড ডোজেস, এনশিওর অল দ্য ড্রাগ আর লেবেলড এন্ড ইনফিউশন আর রানিং ইনটু ভেইন। এটা কি আছে? আপু, awareness may be reduced or prevented by ensuring adequate administration of anesthetic agent, including use of end expiratory gas monitoring, thorough checking of equipment, awareness এটা of এটা এটা NMBA, এটা এটা use না of না, এটা পুরানটা তো এটা না আছে। তাহলে। এইটা না, এটা হচ্ছে আহ এটাও, আচ্ছা আমি একটু বলি, এটা আমি ছবিটা দিব তাহলে। এটা হচ্ছে মর্গান থেকে লিখছিলাম, একদম শুরু থেকে লিখছিলাম, তো মনে নাই যে কোন চ্যাপ্টারটা কোথা থেকে লিখছিলাম। প্রথমটা হচ্ছে যে এখানে যেটা দেওয়া আছে সেটাও আমরা বলতে পারি, মানে কি কি জিনিসগুলো থাকবে অ্যাওয়ারনেস এর জন্য। অ্যাওয়ারনেস এর জন্য প্রথম কথা হচ্ছে আমার যে ইকুইপমেন্ট আছে এগুলো চলে কিনা, আমার যে ড্রাগ আছে এগুলো লেবেলিং করা হয়েছে কিনা, ডোজ ঠিক মতো নেওয়া হয়েছে কিনা, এটা একটা গেল। আর হচ্ছে আমার যেটা ওষুধ যাচ্ছে ভেনের মধ্যে, এই ওষুধটা আসলে ঠিক মতো যাচ্ছে কিনা, এটা একটা দেখা দিতে হবে। দেন হচ্ছে একটা, ওরা বলতেছে একটা প্রি মেডিকেশন হিসেবে একটা অ্যামনেসিক ইউজ করে, অ্যামনেসিক প্রি মেডিকেশন। 3 নম্বর পয়েন্ট বলতেছে যে অ্যাভয়েড অথবা মিনিমাল ইউজ অফ নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট, একবারে ইউজ অ্যাভয়েডই করতে। যদি ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে একটা পেরিফেরাল নার্ভ স্টিমুলেটর ইউজ করতে। আচ্ছা, মোটামুটি পয়েন্টগুলো কাছাকাছি আছে। এরপরে হচ্ছে লো গ্যাস কনসেন্ট্রেশনের জন্য একটা অ্যালার্ম সেট করতে। তারপর হচ্ছে আইসোলেটেড ফোরাম টেকনিক ইফ ইন্টেন্স প্যারালাইসিস ইজ ইন্ডিকেটেড।